এই দেখা হয়ে গেল ফিল্মের অনেক পরিচিত নাম শেখ মুজিবুর রহমানের সাথে। উনি বললেন, সোহেল আমার ভাগ্নে হয়, ওকে নিয়ে একটা ছবি শুরু করবেন। আর কে কে আর্টিস্ট আমি জানতে চাই না, ছবিটা তাড়াতাড়ি যেন হয়। অনেক উৎসাহ নিয়ে ছবিটা শুরু করলাম। ছবির নাম চাঁদাবাজ। তার ঘর থেকে আরও ছবি তৈরি হলো। দেশপ্রেমিক, চাঁদাবাজে পুরস্কার পেলাম, ত্রাসে পুরস্কার পেলাম, দেশপ্রেমিকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলাম। একদিন আমাকে মান্না এসে বলল, হায়াত ভাই, আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। কি? কয়, রোমান্টিক গানটা আমি আয়ুব বাচ্চুকে দিয়ে গাওয়াতে চাই। আয়ুব বাচ্চু রোমান্টিক গান কীভাবে গাই? দীপজল বলল, কই নায়িকা তো আপনাদের আসলো না। আমরা বললাম, দেখি আয়সার বিয়ে তো আছে, ওকেই নেই। সে বলল যে আমাকে নিষেধ করেছে একজনে, আমি ছবিটা করব না। আমি কাজী হায়াত, পেশায় চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্রের সাথে আরও ভাবে সম্পৃক্ত আছি, যেমন প্রযোজনা, অভিনয়, লেখক, সব পরিচয়ই আপনারা জানেন। এই ছবি যদি সুপারহিট না হয়, তাহলে তুমি জেনে রেখো আমি আর ছবি বানাবো না। মান্না প্রতিদিন অফিসে চলে যেত সন্ধ্যার সময়। সব জায়গার সেল কত কি হয়েছে সেই সব সেল কালেকশন করে চলে যেত। কয়, এই সেল কই, সুপারহিট কই হায়াত ভাই? আপনি যা বলছিলেন তা তো হলো না। আমি তখনও বলতাম, ইভেন থার্সডে পর্যন্ত আমি বললাম, মান্না আমি গ্যারান্টি দিচ্ছি আমি আর সিনেমা বানাবো না যদি এই ছবি সুপারহিট না হয়। 3 দিন পরে ঈদে অনেক দামে ছবি নেয় অনেকে। আমার ছবির 24টা প্রিন্টের মধ্যে 4টা প্রিন্ট ঘরে থেকে গেল। দাঙ্গার নেয় না কেউ। প্রদীপদের শাশুড়ি ছিলেন মালতী দেবী। তিনি কুষ্টিয়ায় একটা হল বুকিং করতেন। তিনি প্রদীপদের কাছে জিজ্ঞেস করেছেন যে, প্রদীপ বলো তো, আমার হলে একটা ছবি তো দিতে হয় ঈদে, কোন ছবিটা দেই? কয়, একটা ছবি পাবেন, আপনার কাছে তো টাকা পয়সা নাই, আপনি বাকিতে পাবেন একটা ছবি, আপনি চলে যান KM আর মঞ্জুরকে, আমি বলে দিচ্ছি। মালতী দেবী এসে বললেন যে আমাকে কুষ্টিয়া কি যেন হলটার নাম, সেই হলে ছবিটা দেন, আমি 1 সপ্তাহ বিক্রি হওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দেব। প্রিন্ট ঘরে পড়ে আছে, কি করব, দিয়ে দিলাম। 7 দিন পরে মালতী দেবী টোটাল ইন্ডাস্ট্রিতে প্রচার করে বেড়াতে লাগলো যে এই ঈদের সবচাইতে সুপারহিট ছবি হলো দাঙ্গা। মালতী দেবীর এই প্রচারে সবাই অবিশ্বাস করতে লাগলো। ধীরে ধীরে প্রচারিত হয়ে অনেকে প্রিন্ট নিতে আসতে লাগলো এবং ওই সপ্তাহের মধ্যে সমস্ত প্রিন্ট বুকিং হয়ে গেল। এবং এমন হয়ে গেল, আমাদের 8টা প্রিন্ট বেশি করা লাগলো। 24টা তো ছিল, সেখান থেকে আরও 8টা প্রিন্ট বেশি করে 32টা করা হলো। তাও একজনে 1 মাস আগে বুকিং করে যায় হলের জন্যে। হল মালিক এসে বলে যে, ভাই আপনার ছবিটাই তো খুব অসুবিধা করে দিল আমাদের, ছবি তো দেখাতেই হয়, ছবি সুপারহিট নিতে হয়, কিন্তু প্রবলেম। আমি বললাম, কী প্রবলেম? কয়, ওই SPDCরা ছবি দেখতে আসে তাদের ওয়াইফ নিয়ে, তখন তো হল পরিষ্কার রাখতে হয়, তাদের একটু চা নাস্তা দিতে হয়, এটা তো লস। এটা ছিল দাঙ্গা ছবির বিষয়। তারপরে দাঙ্গার দেখা দেখি আমার সাথে পরিচিত ছিলেন একজন প্রযোজক। তিনি পেশায় প্রযোজক নন, তিনি পেশায় ছিলেন সৈনিক। সুলতান আহমেদ টুটু, ফ্লাইট লেফটেন্যান্ট, রিটায়ার্ড। তিনি আমাকে কাবিলাকে দিয়ে অনুরোধ করে পাঠালেন যে আমি যেন তার একটা ছবি করে দেই। তার অফিসে গেলাম, শুরু হলো ত্রাস ছবির নাম। এটাও ভালো ব্যবসা করলো মোটামুটি। তারপর একদিন সোহেল চৌধুরী আমার অফিসে এসে হাজির। হায়াত ভাই, আপনাকে এক জায়গায় যেতে হবে আমার সাথে। কোথায়? আমার এক আত্মীয়র কাছে। কোথায়? গুলশানে। কেন? সে একটা ছবি বানাবে আপনাকে দিয়ে, আমি হিরো। তো আমি রাজি হয়ে গেলাম। কোথায়? এই দেখা হয়ে গেল ফিল্মের অনেক পরিচিত নাম শেখ মুজিবুর রহমানের সাথে। উনি বললেন, সোহেল আমার ভাগ্নে হয়, ওকে নিয়ে একটা ছবি শুরু করবেন। আর কে কে আর্টিস্ট আমি জানতে চাই না, ছবিটা তাড়াতাড়ি যেন হয়। উনি আমাকে তাৎক্ষণিকভাবে একটা সাইনিং মানি দিলেন। আর পরের দিন একটা গাড়ির চাবি আমাকে বললেন যে, আপনার গাড়ি কই? আমরা, আমার গাড়ি তো বিক্রি হয়ে গেছে যন্ত্রণা ছবির পর। তো বলো, গাড়ি নাই? আমি বললাম, না। একটা গাড়ির চাবি দিলেন যে এই গাড়িটা আপনার, এটা রেমুনারেশন বাবদ দিলাম। অনেক উৎসাহ নিয়ে ছবিটা শুরু করলাম। ছবির নাম চাঁদাবাজ। তার ঘর থেকে আরও ছবি তৈরি হলো।
দেশপ্রেমিক চাঁদাবাজে পুরস্কার পেলাম, ত্রাসে পুরস্কার পেলাম, দেশপ্রেমিকের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলাম। তার ঘর থেকে আরও আর একটা ছবি হয়েছিল, পাগলা বাবুল। ছবিটা খুব একটা ব্যবসা করে নাই, শেখ মুজিবুরের ছেলে। এর মধ্যে দেশপ্রেমিক আলমগীরকে নিয়ে কেন করা হলো সেইটার কথা হয়তো অনেকে ভাবতে পারেন। দায়িকের পরে আইন আদালত বলে একটা ছবি করলাম, যেটি এক ভদ্রলোক পেলেন আমার অফিসে, সোলেমান নাম করে, পুরানো ঢাকার। তিনি একটা শিকল ছবি করেছিলেন, শিকল ছবিটা ব্যবসা করে নাই, এই ছবিটা করবেন। আর্টিস্ট তিনি বলে দিলেন অঞ্জু ঘোষ থাকবে, ইলিয়াস কাঞ্চন থাকবে, আলমগীর থাকবে, বড় বড় আর্টিস্ট নিয়ে করবেন, আপনি তো বড় আর্টিস্ট নেন না। এই প্রথম আমার আলমগীর, মানে আমি আসলে সত্যি কথা বলবো, আমি এই সব বড় আর্টিস্টের কাছে যেতাম না ভয়ে, যে এদের শিডিউল পাইতে কষ্ট হবে আর এদের অনেক অহংকার থাকবে, যার ফলে আমি এদের কাছে পাত্তা পাবো না, এরা আমাকে মূল্যায়ন করবে না। আমি চলে গেলাম আলমগীরের কাছে। আলমগীর দারুণভাবে সম্মান করলো এবং ঘরে বসে খাওয়ালো, গল্প শুনলো, গল্প শুনে রাজি হলো এবং সাইনিং মানি দিলাম, ছবি হলো। সেই সাথে আলমগীরের সাথে একটা সখ্যতাও হলো। এবং আলমগীর, সত্যি কথা বলতে হয় যে আমি নায়কদের মধ্যে যত ভালো অভিনেতা পেয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো অভিনেতা হলো আলমগীর। তো আলমগীর এই ভালো অভিনয় করে বলে আমি এই দেশপ্রেমিক ছবিটার জন্য তাকে নির্বাচন করলাম। একদিন দেশপ্রেমিকের গল্প বললাম, সে রাজি হলো। চম্পা, মান্না, আরিফ ভাই আর আলমগীর, এদের নিয়ে করলাম দেশপ্রেমিক। দেশপ্রেমিকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলাম। এরপরে লাভ স্টোরি, আবার প্রচেষ্টা আমার, দেখি একটা ছবি নিজে করে চালাতে পারি কিনা। রোজি সিদ্দিক আর ইদানিং প্রয়াত পল্লব, মতিউর রহমান পানুর ছেলে, পেটের মেয়ে জ্যোৎস্না খ্যাত মতিউর রহমান পানু, প্রযোজক ছিলেন মতিউর রহমান পানু, তার ছেলের নাম পল্লব। পল্লবকে নিয়ে শুরু করলাম লাভ স্টোরি। ছবিটা দারুণভাবে ফ্লপ করলো। এরপরে একদিন মান্না এসে হাজির, হায়াত ভাই আমাকে কি ভুলেই গেলেন, আমাকে নিয়ে ছবি টবি করছেন না, আমাকে দিয়ে তো এখন অনেকে ছবি করছে, দাঙ্গার পরে তো আমার পিছন ফিরে তাকাতে হচ্ছে না, দাঙ্গার পরে তো আমি হিট হয়ে গেছি। তখন আমি বললাম, কি বলবো বাবা, আমি তো ওই পল্লবকে নিতে গিয়ে মার খেলাম, ছবি তো আর হচ্ছে না। তখন সে আমাকে 1,00,000 টাকা সাইনিং মানি দিল আমার বাসায় এসে, আমাকে একটা ছবি করে দেবেন, বলেন গল্প আছে? আমি বললাম হ্যাঁ আছে। ছবির গল্পের নাম কি? লুটতরাজ। তাৎক্ষণিকভাবে আমি গল্পটা একটু শোনাইলাম তাকে, শোনাইলে খুব পছন্দ করলো এবং ও আমার ধরন জানে যে আমি লোকেশানে বসে গল্প লিখি। শুরু হলো লুটতরাজ, সুপার ডুপার হিট। এই প্রথম ছবিতে, আমার ছবিতে এবং সর্বপ্রথম সিনেমায় গান গাইল আয়ুব বাচ্চু। একদিন আমাকে মান্না এসে বলল, হায়াত ভাই আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। কি? কয় রোমান্টিক গানটা আমি আয়ুব বাচ্চুকে দিয়ে গাওয়াইতে চাই। আয়ুব বাচ্চু রোমান্টিক গান কিভাবে গাইবে? ও তো রোমান্টিক গান গাওয়ার ভয়েস না ওর। কয় হায়াত ভাই এইটাই এক্সপেরিমেন্ট করি না আমরা। তখন আমরা দুইজনে মিলে গেলাম বুলবুলের কাছে, যে আমাদের মিউজিক ডিরেক্টর শুনে বলল যে আমি তো আয়ুব বাচ্চুকে বলতে পারবো না, আয়ুব বাচ্চু এ গান গাইবে না। তখন দায়িত্ব নিল একা মান্না, আমি যদি তাকে রাজি করে আনতে পারি গান হবে তো? বলল হবে। এই লুটতরাজের গানটি হলো, গান কোনটা জানেন? অনন্ত প্রেম তুমি দাও আমাকে। সুপার হিট গান হলো। আয়ুব বাচ্চুও ফিল্মে গান গাইতে শুরু করলো। লুটতরাজের পরে একদিন মান্না এসে বলল যে, হ্যাঁ ভাই আপনার একটা কাজ করতে হবে, একটা ছবি আমার অনুরোধে বানাতে হবে। আমি বললাম কে? আপনি চেনেন শাহাদাতের ছোট ভাই? শাহাদাতের ছোট ভাই মানে দীপজল? হ্যাঁ। না রে ভাই, আমি দীপজলের ছবিটা বানাবো না, এই ভেজালের মধ্যে আমার নিও না, আমি ভালো আছি। হায়াত ভাই গেলেই টাকা, ক্যাশ টাকা পাবেন একদম, কোনো হাঙ্কি পাঙ্কি নাই, অনেক টাকার মালিকও, এবং দূর থেকে যা শোনেন তেমন না, ছেলেটা ভালো, আমার বন্ধু, আপনার কোনো প্রবলেম হবে না। গেলাম এশিয়া সিনেমা হলে দীপজলের সাথে,
দীপজল সাথে সাথে কোনো কথা না বলে প্রথম কথাটাই হলো এই 1,00,000 টাকা রাখেন। আমাকে ওই একই কথা, একটা ছবি বানাবেন, মান্নার শিডিউল ওপেন, যাকে খুশি নায়িকা নেবেন আমার কোনো আপত্তি নেই, আর যাকে খুশি আর্টিস্ট নেবেন আমার কোনো আপত্তি নেই, মান্না থাকবে। আর ছবিটি একদিনও শুটিং বন্ধ হবে না, 1 মাস ধরে শুটিং করে শেষ করে দেবেন। ছবিতে নায়িকা সংকট, গল্প লিখতে শুরু করলাম। সেই গল্প লেখার সময়ে ভাবতে লাগলাম নায়িকাটা কে হবে। বহু খোঁজাখুঁজির পর একজনে একটা সন্ধান দিল, আমার বন্ধু মোহাম্মদ হান্নান। সে সন্ধান দিল যে আয়েশা আরবি নাম করে একটা মেয়ে, সে ছবি করেছে, ফ্লপ হয়েছে ছবিটা, কিন্তু মেয়েটা দেখতে শুনতে ভালো, এখন এটিএনে সে কাজ করে। তা আমি বললাম ঠিক আছে, তুমি বলে দেখো। ও ফোন দিল, আয়েশা আরবি ফোন ধরলো এবং বলল যে আমার কথা বলল যে তার সে ডিরেকশন দেবে, দীপজল প্রডিউসার, মান্না নায়ক। সে রাজি হলো। ওই দিন বিকেলে তার আসার কথা এশিয়া সিনেমায়, টাকা নিয়ে যাওয়ার কথা। পরের দিন সকালে আমরা যে হাজির, মান্না নামি। দীপজল বলল কই নায়িকা তো আপনাদের আসলো না। আমরা বললাম দেখি আয়েশা আরবি তো আছে, ওকেই নেই। ফোন দিল হান্নান আবার তাকে। হান্নান ফোন দেওয়ার পরে সে বলল যে আমাকে নিষেধ করেছে একজনে, আমি ছবিটা করব না।